হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ভেক্টরের সমতল অর্থাৎ প্লেন চ্যাপ্টারের প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনী 5A এক্সারসাইজ 5A এমসিকিউ কোশ্চেনগুলো প্রথমে আমরা আলোচনা করব। তো এমসিকিউ এখানে আলোচনা করার আগে একটা কথা তোমাদের বলে দিই যে এই অনুশীলনীতে অর্থাৎ এক্সারসাইজ 5A এমসিকিউতে যে কোশ্চেনগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি এমসিকিউ নয়, ওগুলো বড় প্রশ্নও আসতে পারে। কারণ এই কোশ্চেনগুলো বেশ কয়েকটা কোশ্চেন আছে যেগুলো বড় কোশ্চেনগুলো এমসিকিউ আকারে দেওয়া আছে। তো এগুলো আমাদের লেন্দি প্রসেসটাও জেনে রাখতে হবে, কারণ এই অঙ্কগুলো আসতে পারে এবং এখান থেকে অনেক কনসেপ্ট তোমরা পেতে পারবে। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। দেখো, বলছে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু n আর cy মাইনাস bz ইকুয়াল টু l, az মাইনাস cx ইকুয়াল টু m। সমতলগুলি একই সরলরেখায় ছেদ করবে, সমতলগুলি একটি সরলরেখায় ছেদ করবে যদি, বলছে তিনটে সমতলের সমীকরণ দেওয়া আছে। bx মাইনাস ay ইকুয়াল টু n কি দেওয়া আছে না, bx একের দাগ যেটা বলেছে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু n, এটা এক নম্বরে আছে। cy মাইনাস bz ইকুয়াল টু l, cy মাইনাস bz ইজ ইকুয়াল টু l, cz মাইনাস cy মাইনাস bz ইকুয়াল টু l, az মাইনাস cx ইকুয়াল টু m, az মাইনাস cx ইজ ইকুয়াল টু m, ইজ ইকুয়াল টু m। এইটা হচ্ছে তিনটে সমতলের সমীকরণ। এই তিনটে সমতলের সমীকরণ থেকে আমাকে এটা নির্ণয় করতে হবে যে এটা প্রমাণ করতে হবে যে সমতলগুলি প্রমাণ করতে মানে বলা আছে যে এই সমতলগুলি একটি সরলরেখায় ছেদ যদি করে তাহলে নিচের কোন কন্ডিশনটা ট্রু হবে এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, এখান থেকে আমরা যদি x ইকুয়াল টু বের করি, এখান থেকে যদি আমরা x ইকুয়াল টু বের করি, এটা উপরেরটা এক নম্বর সমীকরণ। এখান থেকে যদি আমরা x ইকুয়াল টু বের করতে চাই তাহলে হবে n প্লাস ay বাই b, এটা x এর মান আমরা বের করে নিলাম। এরপরে তারপরের যে ইকুয়েশনটা, এখান থেকে যদি আমরা z ইকুয়াল টু বের করি তাহলে আসবে আমাদের cy মাইনাস l বাই b, এটা এক নম্বর, এটা দু নম্বর। কেন বের করলাম এটা বের করার কারণ এই যে 3 নম্বর সমীকরণে z আর x এর জায়গায় অ্যাকচুয়ালি এরা একটা সরলরেখায় ছেদ করা মানে কি, মানে এদের সমাধান সাধারণ সমাধান থাকবে। যেমন 2Dতে যদি আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করতে চাই, যে যদি বলে যে তিনটে সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে এটা প্রমাণ করো, তার মানে কি দুটো সরলরেখা আগে সমাধান করব, তাদের ছেদবিন্দু নির্ণয় করব, 3 নম্বর সরলরেখায় ওই ছেদবিন্দুটা উপস্থিত কিনা দেখব। এখানে তাই করব আমরা, যে দুটো প্লেন, এটা যেমন সরলরেখাকে সমাধান করলে ছেদবিন্দুর স্থানাঙ্ক বেরোয়, সেরকম দুটো প্লেনের যদি আমরা ইকুয়েশনকে সমাধান করি তখন আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন বেরোয়। তার মানে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন একে যদি স্যাটিসফাই করে তবেই তারা তিনজন একটা সরলরেখায় ছেদ করবে, এটা প্রমাণ হবে। আবার বলছি, এই দুটোকে সমাধান করলে যেটা পেলাম অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন এখানে পুট করার পরে যেটা যদি এই সমীকরণকে এই স্ট্রেট লাইন স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটে প্লেন একটা সরলরেখায় ছেদ করেছে। তো এরা যেহেতু বলে দিয়েছে যে এই তিনটে প্লেন একটা সরলরেখায় ছেদ করেছে, আমরা সেটাকে অ্যাপ্লাই করে যেটা প্রমাণ করতে দিয়েছে বা তাদের শর্ত যেটা কন্ডিশন বের করতে বলেছে সেটা বের করব। তো যাই হোক, দেখা যাক জেড আর এক্স এর মান এই কারণে বের করলাম যে জেড আর এক্স এর মান এখানে পুট করব বলে। তাহলে এখানে পুট করে দাও, a ইন্টু জেডের মান কত না cy মাইনাস এল বাই বি মাইনাস সি ইন্টু এক্স এর মান কত n প্লাস ay বাই বি ইজ ইকুয়াল টু m, তার মানে এখান থেকে যেটা পাচ্ছি a cy মাইনাস al প্লাস cn প্লাস a cy ইজ ইকুয়াল টু ACY ইজ ইকুয়াল টু BM মানে MB এইটা।
এইটা আমরা এখান থেকে পেলাম। তো এখানে যেটা অপশানগুলো বলেছে, ACY এখানে একটু সমাধান হয়তো ভুল করা হয়েছে। BX minus AY is equal to N, X equal to N plus AY by B, তার মানে CY minus BZ is equal to 1, CY minus BZ is equal to L। আচ্ছা, তাহলে CY minus L by B, তাহলে এখানে যেটা হলো A into CY minus L by B minus C into, সরি এইটা তো মাইনাস সি আছে, তাহলে মাইনাসটা এখানে গুণ হবে, তাহলে এখানে মাইনাসটা যদি গুণ হয় তখন এটা কেটে যাবে। হ্যাঁ, তাই এটা প্রুফ তো অবশ্যই হবে। তো আমাদের তার মানে এখান থেকে যেটা অ্যান্সার বেরোলো যে এটাকে সেদিকে দিয়ে দাও, AL প্লাস BM প্লাস CN ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা আমাদের কোন অপশানে আছে? এটা আমাদের অপশানে আছে AL প্লাস BM প্লাস CN ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু MCQ কোশ্চেন নয়, এটা সমাধান করে গুণ করে অ্যান্সার বের করে 2 মার্কসের কোশ্চেন ধরা যেতে পারে। তো MCQতে দিয়েছে, করতে হবে, কিছু করার নেই। তো এটা লেন্দি প্রসেসটা তোমরা করে রাখবে, কারণ এগুলো MCQতে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। তো ঠিক আছে, এটা গেল 1 দাগের কোশ্চেন, এটা সি অ্যান্সার হলো। এবার নেক্সট 2 দাগের কোশ্চেন দেখো। 2 দাগের কোশ্চেন যেটা বলছে যে এই সরলরেখা এই সমতলকে যে বিন্দুতে ছেদ করবে তা হলো, মানে এই সরলরেখা আর এই সমতল, একটা সরলরেখা একটা সমতলকে তো একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো একটা জিনিস দেখো, এটা MCQ কোশ্চেন এবং এটা খুব ইজি আছে। দেখো এখানে যেটা বলছে যে x minus 2 by 3, x minus 2 by 3, 2 দাগ, x minus 2 by 3, এই পেনটা চলছে না, x minus 2 by 3 is equal to y plus 1 by 4, y plus 1 by 4 is equal to z minus 2 by 12। z minus 2 by 12। আর একটা বলি যে x minus 2y plus z, x minus 2y plus z is equal to কত আছে না 20, is equal to 20। আর পয়েন্টগুলো কি আছে না, পয়েন্টগুলো আছে 8, 7, 26, 8, 7, 26, এটা একটা পয়েন্ট আছে। আর একটা পয়েন্ট আছে -8, 7, 26, -8, 7, 26, আর একটা 8, -7, 26, 8, -7, 26, আর 8, 7, -26, 8, 7, -26, এই 4টে অপশান আছে। দেখো বলছে এই সরলরেখাটা একটা সমতল যদি এটা হয়, তাহলে একটা সরলরেখা ছেদ করলে নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুর স্থানাঙ্ক কোনটা এটা আমাকে জানতে চেয়েছে। তো একটা জিনিস দেখো, যে বিন্দুতেই ছেদ করুক সেই বিন্দুটা এই সরলরেখার উপরও অবস্থিত হবে এবং এই প্লেনের উপরও অবস্থিত হবে, অর্থাৎ এখানে যে বিন্দুটা অ্যান্সার হবে সেই বিন্দুটা একেও স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। তো দেখা যাক কোনটাকে স্যাটিসফাই করছে সেটা দেখা যাক। আমাদের মানগুলো এখানে পুট করে দেবো। এই যে এক্সের মান 8, ওয়াইয়ের মান 7, জেডের মান 26 বসিয়ে দাও। এক্সের মান 8 বসালে 8 - 2 মানে 6, 6/3 মানে 2, এটা 2 বেরোলো। আর এটা হচ্ছে 7, ওয়াইয়ের মান 7, 7 + 1 8, 8/4 মানে 2, এটাও 2 বেরোলো। 26 - 2 মানে 24, 24/12 মানে হচ্ছে এটাও 2। তার মানে একে স্যাটিসফাই করেছে, সবগুলো ইকুয়াল বেরিয়েছে আর ইকুয়ালি বেরোনোর কথা।
তাহলে এই পয়েন্টটা এখানে পুট করি, দেখো এটা 8 মাইনাস 8 মাইনাস 7 দুগুণে 14 প্লাস এটা 26, তার মানে কত হচ্ছে 814 মাইনাস 6, হ্যাঁ ইকুয়াল টু 20 বেরোচ্ছে। তার মানে এটাকেও স্যাটিসফাই করেছে। তাহলে এটা এমন একটা পয়েন্ট যেটা একেও স্যাটিসফাই করেছে, একেও স্যাটিসফাই করেছে, তাহলে এটাই অ্যান্সার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এই পয়েন্টগুলো এখানে পুট করে দেখবে, দেখবে স্যাটিসফাই করছে না। হ্যাঁ অবশ্যই এটাই হচ্ছে সবচেয়ে সোজা পদ্ধতি, এটাকে আমরা এখানে পুট করে শর্টকাটে অ্যান্সারটা বের করার। আর তা না হলে তোমরা আরেকটা উপায়ে অঙ্কটা করতে পারো, যেটা হচ্ছে এইটাকে তোমরা টি ধরে নাও। যদি এটাকে টি ধরে নাও তাহলে এই বিন্দুটা যেহেতু এটার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে না 3t + 2 4t - 1 4t - 1 12t + 2 12t + 2, এইটা হচ্ছে আমাদের এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। এই বিন্দু এই সমতলের উপর যদি অবস্থিত হয় তাহলে নিশ্চয়ই এই বিন্দু এই সমতলকে স্যাটিসফাই করবে। এক্স ওয়াই জেডের জায়গায় এক্স ওয়াই জেডের মান এখানে পুট করে দেবো, তাহলে আমরা টির মান পেয়ে যাব। সেই টির মান নিয়ে এখানে পুট করে দেবো, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব, দিলে এটাই হবে অ্যান্সার। তো এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, আমাদের এই বিন্দুটা এখানে বসিয়ে টেস্ট করে নেওয়াটা বেশি সুবিধা। তো এটা গেল 2-এর দাগের কোশ্চেন। এরপর 3-এর দাগের কোশ্চেন দেখো। দেখো 3-এর দাগ যেটা বলছে যে দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে, এক্স ওয়াই সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো ঠিক আছে, দেখো একটা সমতল দেওয়া আছে, সমতলটা হচ্ছে এক্স ওয়াই সমতল, সমতলটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। বলছি দুটো বিন্দু এদিকে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক বলা আছে 2 - 3 1, একটা বলা আছে 2 - 3 1, তো আরেকটা পয়েন্ট বলা আছে 2 - 3 1 3 4 - 5, হ্যাঁ 3 4 - 5 3 4 - 5, হ্যাঁ ওটাই দেওয়া আছে। তো এদের যে সংযোজক সরলরেখা, এদের যে এই যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখা এই প্লেনকে একটা বিন্দুতে নিশ্চয়ই কাট করেছে, এই প্লেনকে এই সংযোগ সরলরেখা এই প্লেনকে একটা বিন্দুতে নিশ্চয়ই কাট করেছে। তো আমাকে যেটা বলা হয়েছে যে সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা আছে। তো এখানে একটা জিনিস দেখো, আমরা ধরে নিলাম যে বিন্দুতে এই সরলরেখা এই প্লেনকে কাট করেছে, সেই বিন্দুতে এই সরলরেখাটি m/n অনুপাতে বিভক্ত হয়েছে। যদি m/n অনুপাতে বিভক্ত হয়ে থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক যাই হোক না কেন, এই বিন্দুর স্থানাঙ্কে একটা এক্সের মান থাকবে আর একটা ওয়াইয়ের মান থাকবে, কিন্তু এখানে জেডের মানটা কিন্তু 0 থাকবে, জেডের মানটা অতি অবশ্যই আমাদের 0 থাকবে। তো আমরা আগে এইটা বের করি যে মনে করি পি বিন্দুতে ছেদ করেছে, এটা 3-এর দাগের কোশ্চেন। মনে করি পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3m + 2n বাই m + n, আরেকটা হচ্ছে 4m - 3n বাই m + n, আরেকটা হচ্ছে -5m + n বাই m + n। যেহেতু পি বিন্দু, এই যে পি বিন্দুটা এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত, এক্স ওয়াই সমতলে অবস্থিত, অতএব এক্স ওয়াই সমতলে অবস্থিত হলে এইটার মান 0 হয়। -5m + n বাই m + n, এইটার মান 0। যদি এইটার মান 0 হয় তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে গেলে 0,
তার মানে এখানে কি পড়ে থাকবে না, এখানে থাকবে আমাদের -5m প্লাস n ইজ ইকুয়াল টু 0। তাহলে m 5m ইজ ইকুয়াল টু n, তার মানে m/n ইজ ইকুয়াল টু 1/5, তার মানে 1:5। তো m এর মান 1, n এর মান 5 এখানে পুট করে দাও। অতএব p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, m এর মান 1 আর n এর মান হচ্ছে 5। তাহলে 3 প্লাস এখানে 5 বসিয়ে দাও, তাহলে 5 দুগুণে 10 বাই 6। আরেকটা হচ্ছে 1 মানে 4 মাইনাস n এর মান 5, 5 3 15 বাই 6। আর জেড এর মান তো হিসেব করারও দরকার নেই, এটা 0। তাহলে এটা যেটা আসছে যে 13/6 মাইনাস 11/6 আর 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড পয়েন্ট। এই পয়েন্টটার ইকুয়েশন, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এটা, অর্থাৎ কোন অপশানে আছে 3-এর দাগ, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বিতে এই অ্যান্সারটা দেওয়া আছে। 4-এর দাগ যেটা বলছে যে 1 1 2 3 - 2 1 বিন্দু দ্বয়গামী সরলরেখা এই সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে, এই সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো, যেটা বিন্দু দুটো বলা আছে, এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। ওই একই রকমও বের করতে পারো, আর অন্যভাবেও বের করতে পারো। যে এইটাকে আমি যেমনভাবে করতে পারতাম, যে মনে করো এই দুটি বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। কেমনভাবে না, একটা বিন্দু দিয়ে পাস করেছে আর এদের ডিআরএস নির্ণয় করে নেবো, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। তাহলে একটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে যাব। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন পাবো, x/এইটা সমান এইটা সমান এইটা এরকম পাই। এটা ইকুয়াল টু টি ধরে নেবো। তাহলে এখান থেকে x ইকুয়াল টু টি দিয়ে একটা পাবো, y ইকুয়াল টু জেড ইকুয়াল টু সব টি দিয়ে পাবো। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক টি দিয়ে বেরিয়ে যাবে। এই বিন্দুটা এই সমতলের উপর যদি অবস্থিত হয়, তাহলে আমরা সেখান থেকে টির মান নির্ণয় করে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সেভাবেও করতে পারি। তো এইভাবে আমরা পরের দাগের অঙ্কটা করি। তাছাড়া পরের দাগের অঙ্ক এইভাবে করতেও হবে, কারণ এটা xy সমতলে অবস্থিত ছিল বলে আমরা জেডের মানটা 0 খুব সহজে বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। কিন্তু পরের যে কোশ্চেনটা বলেছে সেখানে তো আমাদের xy সমতল বলেনি, সেখানে আমাদের সমতলের সমীকরণ দেওয়া আছে। তার মানে সেখানে আমাদেরকে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। সেখানে আমাদের এই যেটা জেনারেল প্রসেস, যেটা এক্ষুনি লাস্ট বললাম, ওই প্রসেসে করতে হবে। যেটা এখানে বলেছে, দেখো বলেছে যে দুটো পয়েন্ট বলা আছে, যে 1 1 2 3 - 2 1 1 1 2 3 3 - 2 1 3 - 2 1। এই দুটো 3 - 2 1 বিন্দু দুটি দিয়ে বিন্দুগামী সরলরেখা এই সমতলটার সমীকরণ কি, 3x + 2y + z = 6। 3x + 2y + z = 6। এটা একটা আমাদের সমীকরণ দেওয়া আছে, + z = 6। তো একটা জিনিস দেখো, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে না, x - 1 বাই 3 - 2 মানে এদের ডিআরএসটা নির্ণয় করে নেবো। ডিআরএসটা হচ্ছে 2, এটা 2 = y - 1 বাই -3 = z - 2 বাই -1। তো এইটা যদি একটা সরলরেখার সমীকরণ হয়, তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু P এর স্থানাঙ্ক কি হবে না, এটাকে টি ধরে নেব। তাহলে 2t + 1 এটা একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে 2t + 1 আর -3t + 1 আর -t + 2। এটা হচ্ছে যে কোনো বিন্দু P এর স্থানাঙ্ক। দেখো, এই সমতলটা যদি এইটা হয়, এই সমতলটা যদি এটা হয়, আর এই সরলরেখাটা যদি এইটা হয়, তাহলে এই সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করেছে, এটাকে P বিন্দু নাম দিলাম। এই P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা।
দেখো এই পি বিন্দু কিন্তু এই সমতলের উপর অবস্থিত, তার মানে এই পি বিন্দুর স্থানাঙ্ক এই সমতলকে স্যাটিসফাই করবে। তাহলে কি হবে না 3 ইন্টু এক্সের মান 2t প্লাস 1 প্লাস 2 ইন্টু ওয়াই এর মান মাইনাস 3t প্লাস 1 প্লাস জেডের মান হচ্ছে মাইনাস টি প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। তার মানে এখান থেকে যেটা পাবো 6t প্লাস 3 মাইনাস 60 প্লাস 3 মাইনাস 6t প্লাস 2 মাইনাস টি প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। তার মানে যেটা পাবো এটা কেটে গেল, তাহলে মাইনাস টি ইজ ইকুয়াল টু 3 2 5 2 7, সেদিকে গেলে মাইনাস 7, তার মানে -1, টির মান হচ্ছে 1। তাহলে যদি টির মান 1 হয় তাহলে এবার আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। এবার এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব কি না 3, আর এটা হচ্ছে -2, আর এটা হচ্ছে টির মান 1 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 1, 3 - 2 1, 3 - 2 1, হ্যাঁ 3 - 2 1। এই অলরেডি এই 3 - 2 1 এই বিন্দুটাই ওর উপর আছে, এটা এখানে বসিয়ে দিলে হতো, কিন্তু এটা তো আগের থেকে আমরা বুঝতে পারবো না, এটা সরলরেখার সমীকরণ বের করে তবে এটা বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 3 - 2 1 এখানে অপশান কোন অপশানে আছে 3 - 2 1, 3 - 2 1 অপশান বিতে আছে, তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, অপশান বি এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা গেল 4 দাগের কোশ্চেন। এরপর 5 দাগের কোশ্চেন যেটা বলছে যে 5 দাগের কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নাও। 5 দাগের কোশ্চেন যেটা বলছে যে একটি সমতলের অক্ষ তিনটি যথাক্রমে একটি সমতল অক্ষ তিনটিকে যথাক্রমে এবিসি বিন্দুতে ছেদ করে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এ হলে সমতলের সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু পি, তাহলে পি এর মান কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাক কি বলছে। এগুলো সব বড় প্রশ্ন, এগুলো এমসিকিউ নয়, এগুলো একটু তোমাদের দেওয়া আছে এমসিকিউতে, কিন্তু এইগুলো থেকে তোমাদের অনেক কনসেপ্ট নিতে হবে এবং এগুলো থেকে বড় বড় প্রশ্ন এগুলো আসতে পারে, বড় প্রশ্ন এগুলো থেকে আসতে পারে। এখানে দেওয়া আছে এমসিকিউতে, এখানে একটু 2 মার্কসটা সোজা আছে, কিন্তু এমসিকিউটা একটু বলে দিয়েছে সেরকম। ঠিক আছে, ওকে। দেখো এটা হচ্ছে একটা সমতল, আমাদের যেটা বলেছে যে 5 দাগ যে একটি সমতল অক্ষ তিনটিকে যথাক্রমে এই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, সমতলটা এরকম আঁকলে হবে না, আগে অক্ষ তিনটে আঁকতে হবে। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। কোন কোন বিন্দুতে ছেদ করেছে বলেছে? এ বিন্দুতে ছেদ করেছে, এখানে বি বিন্দুতে ছেদ করেছে, আর এখানে মনে করো সি বিন্দুতে ছেদ করেছে। এইটা যোগ করলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজের একটা নিশ্চয়ই ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক বলা আছে এ কমা এ কমা এ। দেখো এইটা কখন এ কমা এ কমা এ হবে না, তখনই হবে, দেখো এই বিন্দুটা তো এক্স অক্ষের উপর আছে, তার মানে এখানে আমাকে এক্সের মান থাকবে, বাকি দুটো জিরো হবে। ঠিক তেমনি এটা জেড অক্ষের উপর আছে, তাহলে এখানে এটা জিরো, এটা জিরো, জেডের মান একটা থাকবে। এটা ওয়াই অক্ষের উপর আছে, 0 0। এবার একটা কথা দেখো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে পাওয়া যায়? এইটা প্লাস এইটা বাই 3, তার মানে কি না এখানে কিছু একটা সংখ্যা হবে +0 বাই 3। এইটা করলে তবে ভরকেন্দ্রের এই এর মান পাবো। তাহলে এইটা সমান কত? এ দেওয়া আছে, তাহলে দেখো 0 + 0, তো এটা তো 0, তাহলে এই যে এইটা জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে এইটার মান কত? 3a, তার মানে এখানে বসবে 3a। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা তোমরা? যদি না বুঝতে পেরে থাকো একটু প্রিভিউ করে দেখে নাও আর একবার। তো এটা 3a হলো, ঠিক তেমনি এটাও হবে 3a আর এটাও হবে 3a। তো যদি তাই হয়, তিনটে বিন্দুর স্থানাঙ্ক জানি, তিনটে বিন্দু দ্বারা গঠিত সমতলের সমীকরণ আমরা নিশ্চয়ই জানি। এখানে আমাকে কি বের করতে বলেছে? এখানে বলেছে যে পি এর মান নির্ণয় করতে, তার মানে আমাকে আগে সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, তবে গিয়ে আমরা পি এর মান পাবো। তো যাই হোক, দেখো আমাদের যেটা ফর্মুলা আছে, তাহলে তিনটে বিন্দু কি কি আছে না 0 3a
এটা দাগ নম্বর 5 আছে 3a, 0, 0, আরেকটা আছে 0, 3a, 0, আরেকটা আছে 0, 0, 3a, এইটা। তাহলে দেখো যদি এইটা থাকে, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত সমতলের সমীকরণ কি হয় না, তিনটে বিন্দু দ্বারা গঠিত সমতলের সমীকরণ হয় x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1। এটা হবে x মাইনাস 3a, y আর z। তারপরে কি হবে না মাইনাস 3a, মানে এইটা মাইনাস এইটা করবো, তাহলে এইটা মাইনাস 3a, এটা হচ্ছে 3a আর এটা 0, আর তারপরে এটা মাইনাস এটা, তাহলে কী হবে মাইনাস 3a 0 3a। এইটার মান কত না এইটা ইকুয়াল টু 0। এটাই হবে সমতলের সমীকরণ। সমতলের সমীকরণের ফর্মুলা তোমাদেরকে থিওরি ক্লাসে বলা হয়েছে, তো আশা করি তোমরা এটা প্র্যাকটিস করেছো। তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে কী হবে x মাইনাস 3a ইন্টু এইটা বাদ, তাহলে 9a স্কোয়ার মাইনাস y ইন্টু এইটা বাদ, তাহলে মাইনাস 9a স্কোয়ার মাইনাস 0, আচ্ছা প্লাস z ইন্টু এইটা বাদ 0 প্লাস 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এই 9টা সবগুলোতে আছে, 9 কেটে দাও, 9 সবগুলোতে কমন নিয়ে সেদিকে দিয়ে দাও, তাহলে কি আসছে এবারে না a স্কোয়ার ইন্টু x মাইনাস 3a মাইনাসে প্লাস y ইন্টু a স্কোয়ার প্লাস z ইন্টু a স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো সবগুলোতে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ারটাকেও তাড়িয়ে দাও, a স্কোয়ারকে কমন নিয়ে সেদিকে দিয়ে দাও, তাহলে কি আসছে দেখো না x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 3a। আর আমাকে কোশ্চেনে কি বলা আছে না সমতলের সমীকরণটা হচ্ছে, কোশ্চেনে যেটা বলা আছে প্রবলেমে বাই দ্য গিভেন প্রবলেম, সেটা হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু p। এই দুটোকে কম্পেয়ার করে নাও, তাহলে পির মান কত পাবো 3a। এটাই আমাকে চেয়েছে যে পির মান কত না, পির মান হচ্ছে 3a, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি। এটা গেল 5-এর দাগের কোশ্চেন। দেখেছো কোশ্চেনগুলো কিন্তু সব ক্যালকুলেশন না করলে পারবে না বলতে। তো এটা 5-এর দাগের কোশ্চেন গেল। এরপর 6-এর দাগের কোশ্চেনটা একটু রিড করে নাও, ভিডিও পজ করে পুরো অঙ্কটা আগে করবে নিজেরা। এইটা আমারটা দেখে বুঝে নিলে, বুঝে নেওয়ার পরে যখন তোমরা ভিডিও পজ করে অঙ্কটা করবে তখন কিন্তু আমার এখানে দেখে করবে না, তোমরা না দেখে করো অঙ্কটা। এইবারে যেখানে আটকে যাবে সেখানে একটু তোমরা দেখে নিলে। 3Dর কোশ্চেন একটু কল্পনা করতে হবে, নাহলে তো হবে না। এটা গেল তোমাদের 5-এর দাগের কোশ্চেন। এরপর 6-এর দাগ যেটা বলছে যে নিচের বিবৃতির মধ্যে কোনটি সত্য হবে সেটা কোনটি সত্যি হবে সেটা বলতে বলেছে। তো বলেছে কে এর সকল মানের জন্য এইটা বিন্দুগামী সমতলের উপর এই বিন্দুটি অবস্থিত হবে। তো 4টি বিন্দু সমতলিক হওয়ার ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। 4টি বিন্দু একই সমতলে থাকবে, 4টি বিন্দু একই সমতলে থাকবে, তার ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। সেই ফর্মুলা তোমরা বসিয়ে, আমি তোমাদের থিওরি ক্লাসে বলেছি যে 4টে বিন্দু এক সমতলে থাকার শর্ত, সেই শর্তে এই 4টে বিন্দুকে পুট করে দেবে। পুট করে দেওয়ার পরে দেখবে সেই শর্ততে যেটা অ্যান্সার আসবে সেখানে কিন্তু কে এর উপর ডিপেন্ড করবে না। যে 4টে বিন্দু সমতল একই সমতলে থাকার যে কন্ডিশান, সেখানে পুট করার পরে দেখবে যে কে এর কোনো ভ্যালুই ওখানে থাকছে না, মানে কে কেটে যাচ্ছে। কে যদি কাটাকুটি হয়ে যায় তাহলে কে এর উপর ডিপেন্ড করছে না যে এটা একই সমতলে থাকবে কি থাকবে না। এটা করতে পারো। আর নতুবা আরেকটা কাজ করতে পারো যে প্রথম 3টে বিন্দুকে দিয়ে এই পদ্ধতিতে একটা সমতলের সমীকরণ নির্ণয় করবে, সেই সমতলে 3 নম্বর বিন্দু পুট করে দেবে। যদি 3 নম্বর বিন্দু স্যাটিসফাই করে তাহলে এটা উপস্থিত আছে ওইটার মধ্যে। তো 3 নম্বর বিন্দুতে তো কে আছে, 4 নম্বর বিন্দুটা, 4 নম্বর বিন্দুতে কে আছে, ওইটা যখন পুট করতে যাবে তখন দেখবে কেগুলো কেটে যাচ্ছে। তাহলে যদি কে কেটে যায় তাহলে কে এর মানের উপর ডিপেন্ড করছে না যে এটা একই সমতলে থাকবে কি থাকবে না। এটা গেল আমাদের 6-এর দাগের কোশ্চেন। এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো রাইট অ্যান্সার হবে না, তোমরা পড়ে দেখে নেবে, আমরা থিওরি ক্লাসে এগুলো সব আলোচনা করেছি। তারপরে দাগ নম্বর 7 যেটা বলছে
2, 3, 1 বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত যদি এইটা হয় তাহলে সমতলের সমীকরণ কি হবে? অভিলম্বের দিক অনুপাত আমাদেরকে বলা আছে এই বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত যদি এইটা হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, দেখো আমরা 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো। এই যে একটি সমতলের জেনারেল ইকুয়েশনের জেনারেল ফর্ম কি? ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা সমতলের সমীকরণ। এখানে এ বি সিটা কি না, এ বি সি হচ্ছে এর উপর যে নর্ম্যাল, এই নর্ম্যালের ডিআরএস, এটা হচ্ছে এ বি সি। এই ডিআরএসটা আমাকে দেওয়া আছে। এই ডিআরএসটা কত দেওয়া আছে না, এই ডিআরএসটা আমাকে দেওয়া আছে 2, 3, 1। এইটা দেওয়া আছে 2, 3, 1। তাহলে এখানে পুট করে দাও, তাহলে হবে 2x প্লাস 3y প্লাস জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি প্লেনের ইকুয়েশন এইটা। এবারে এই প্লেন ওয়ান পাসিং থ্রু দ্য পয়েন্ট কোন বিন্দু দিয়ে পাস করেছে? যে প্লেন ওয়ানটা পাস করেছে কোন বিন্দু দিয়ে? ও সরি, 2, 3, 1 নয়, ওইটা বলেছে 5, 3, 2। ডিআরএসটা বলেছে অভিলম্বের ডিআরএস 5, 3, 2। এটা হচ্ছে 5, 3, 2। তাহলে এখানে হবে 5, এখানে হবে 3, আর এখানে হবে 2z। আর এই বিন্দুটা যেটা বলেছে কোন বিন্দু দিয়ে পাস করেছে সেইটা বলেছে 2, 3, 1। 2, 3, 1 পাসিং থ্রু দ্য পয়েন্ট 2, 3, 1। তাহলে এই বিন্দু এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে ডির মান বেরিয়ে যাবে। দেখো 5 দুগুণে 10 প্লাস 3 3 9 প্লাস 2 প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তার মানে ডির মান -21। তাহলে এইটা নিয়ে এখানে পুট করে দাও। উই গেট ফ্রম 1 কি না 5x প্লাস 3y প্লাস 2z -21 ইজ ইকুয়াল টু 0। এই -21 সমান চিহ্নের সেদিকে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে +21। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন। প্লেনের ইকুয়েশন হচ্ছে এইটা। তো এখানে অপশান সিতে এইটা আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। তো এটা গেল 7 দাগের কোশ্চেন। এরপর 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 8 দাগের কোশ্চেন বলছে সরলরেখা, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, যদি এই সরলরেখা এর সমান্তরাল হয় তবে এম এর মান নির্ণয় করো। তবে এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা আমাদের একটু বোঝার আছে। এগুলো সব বড় কোশ্চেন দিয়েছে, এগুলো কোনোটা এমসিকিউ নয়। এগুলো তোমরা ভালো করে না বুঝলে অসুবিধে। এই অঙ্কগুলো থেকে কনসেপ্টও হবে এবং এই অঙ্কগুলো পরীক্ষায় আসতেও পারে। আমাকে কোশ্চেনটা যেটা 8 দাগে বলা হয়েছে, 8 দাগে যে কোশ্চেনটা বলা হয়েছে দেখো, যে 3x - 2y প্লাস জেড, 3x - 2y প্লাস জেড, 3x - 2y, 3x - 2y প্লাস জেড, 3x - 2y প্লাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0, প্লাস 3 ইকুয়াল টু 0 ইকুয়াল টু বলা আছে 4x - 3y, 4x - 3y প্লাস 4z, 4x - 3y প্লাস 4z প্লাস 1 এইটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। কি করে সরলরেখার সমীকরণ এত বড় হয়? হ্যাঁ হয়। কি করে হয় দেখো, যদি দুটো প্লেন, এটা অ্যাকচুয়ালি কি, এটার মানে হচ্ছে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি দুটো সমীকরণ দেওয়া আছে, কিন্তু সেই দুটো সমীকরণ কার দেওয়া আছে না, দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে। এই দুটো সমতল যেটা আছে, এই দুটো সমতল যেটা আছে, ধরো কীভাবে বলবো, এখানে সমতল হাতের কাছে নেই। দেখো এইটা মনে করো একটা বই পাতা এরকম খোলা আছে।
ঠিক আছে, বইয়ের পাতা খোলা আছে। তাহলে এটা একটা বইয়ের পাতা, এটা একটা বইয়ের পাতা, এই দুটো, এটা একটা সমতল, এটা একটা সমতল, এটা একটা সমতলের সমীকরণ, এটা একটা সমতলের সমীকরণ। এই দুটো সমতল একসঙ্গে এইভাবে দেওয়া আছে, মানে এটাই বোঝায় যে এই দুটো সমতল যে সরলরেখায় ছেদ করেছে, এই দুটো সমতল যে সরলরেখাতে ছেদ করেছে, এই সরলরেখার সমীকরণের কথা বলা হচ্ছে। এই সমতল আর এই সমতল সমাধান করলে একটা সরলরেখা পাবো, কারণ এরা যেখানে ছেদ করবে ওটাই হবে এদের সমাধান। তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এই দুটো সমীকরণের সমাধান করলে যেটা হবে সেটাই হচ্ছে এই সমতলের সমীকরণ। তো এখানে কোশ্চেনটা যেটা বলা হয়েছে যে এই যে সরলরেখার কথা বলেছে, এই সরলরেখাটা যদি 2x মাইনাস ওয়াই প্লাস mz, 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই প্লাস mz মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 প্লাস mz মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এর প্যারালাল। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। বলছে এই সরলরেখাটা হচ্ছে এর সমান্তরালে আছে, যদি সমান্তরালে থেকে থাকে তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে যে হ্যাঁ এম এর মান নির্ণয় করতে হবে, এম এর মানটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এই যে এইটা তো একটা সমতলের সমীকরণ, তাহলে এই সমতলের যে নর্মেল আছে, অভিলম্ব আছে, অভিলম্ব ডিআরএস অফ নর্ম্যালস, এর নর্ম্যালের ডিআরএস কত, মানে অভিলম্ব, নর্ম্যাল মানে অভিলম্ব, কার অভিলম্ব, এই যে সমতল, এই সমতলের তো একটা অভিলম্ব আছে আর এই সমতলের একটা অভিলম্ব আছে, এই অভিলম্ব দুটো ডিআরএস কী হবে 3 মাইনাস 2 1 আর 4 মাইনাস 3 4, তাহলে এর ডিআরএস কত না, ডিআরএস হচ্ছে 3 মাইনাস 2 1 অ্যান্ড 4 মাইনাস 3 4, এই দুটো হচ্ছে এর নর্ম্যালের ডিআরএস। এইবারে এটা হচ্ছে নর্ম্যালের ডিআরএস, মনে করো এইটার একটা নাম দিয়ে দাও, এটার একটা নাম দিয়ে দাও, মনে করো n1 আর এটা মনে করো n2। এটা প্রথম সমতলের নর্ম্যাল, এটা দ্বিতীয় সমতলের নর্ম্যাল হচ্ছে এইটা। এরপর দেখো ডিআরএস অফ রিকোয়ার্ড লাইন, আমাকে কি বের করতে বলেছে, এমন একটা আমাকে বলেছে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল, তাহলে এই যে সরলরেখাটার ডিআরএস কত সেটা আগে আমাদের বের করতে হবে। দেখো এই সরলরেখার ডিআরএস কী করে নির্ণয় করব না, সেটা হচ্ছে এই দুটোকে ক্রস করলে, কারণ কি একটা জিনিস দেখো, দুটি সমতল এইরকম আছে, এই দুটো সমতলের এর ডিআরএস জানি, এর ডিআরএস জানি, এই দুটোকে ক্রস করলে এর এই যে পারপেন্ডিকুলার, এর পারপেন্ডিকুলারের ডিআরএস জানি আর এর পারপেন্ডিকুলারের ডিআরএস জানি, এই দুটোকে ক্রস করলে কি পাবো না, ক্রস করলে যেটা পাবো, ক্রস করলে তাদের পারপেন্ডিকুলার ভেক্টর পাবো, সেই পারপেন্ডিকুলার ভেক্টরটাই তো হচ্ছে এদের ছেদক সরলরেখা, এদের যে ছেদক সরলরেখা সেটা হচ্ছে ওই পারপেন্ডিকুলার যে ভেক্টর সেটাই। একটু এই জিনিসটা, এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করাতে হবে। দেখো এটা হচ্ছে একটা মনে করো বইয়ের পাতা, তো আমরা এই সমতলের একটা নর্ম্যাল আছে আর এই সমতলের একটা নর্ম্যাল আছে, এর যে নর্ম্যাল আর এর যে নর্ম্যাল মানে লম্ব, এর লম্ব, এই দুটো ডিআরএস আমি এটা নির্ণয় করলাম। এদের যে লম্ব, এদের যে লম্ব যে সরলরেখাটা থাকবে, এদের যে লম্ব সরলরেখা থাকবে, এদের লম্ব সরলরেখা কোনটা না, এটা যদি n1 হয় আর এটা যদি n2 হয়, তাদের ক্রস করলে যেটা হবে সেটা এ দুটোর উপরই লম্ব। তাহলে যদি এইটা এবং এইটা দুটোর উপরই পারপেন্ডিকুলার থাকে, এইটা এবং এইটা এই দুটোর উপরও যদি পারপেন্ডিকুলার একটা থাকে ভেক্টর, সেই ভেক্টরটা এই দুটোর উপর যদি পারপেন্ডিকুলার একটা ভেক্টর হয়, এইটা আর এইটার পারপেন্ডিকুলারের উপর যদি একটা ভেক্টর হয়,
সেই ভেক্টরটা এর উপরও পারপেন্ডিকুলার হবে, কারণ এই দুটো প্লেনের উপর তো এটা অবস্থিত। তাহলে এই দুটোর নর্মালের পারপেন্ডিকুলার সেটা এর উপরও পারপেন্ডিকুলার হবে, আর যদি এর উপর পারপেন্ডিকুলার হয় তাহলে এর সঙ্গে সেটা কি হবে, এর সঙ্গেও লম্ব হবে। কেন এর সঙ্গে লম্ব হবে? তার কারণ হচ্ছে এইটা আর এই সরলরেখা, দুটো সরলরেখা তো সমান্তরাল। কোনো সরলরেখার উপর যদি লম্ব থাকে একটা, তাহলে এর উপরও লম্ব থাকবে। এবার এর ডিআরএস তো আমরা জানি, এর ডিআরএস তো আমরা জানি এই প্লেনের, এই যে প্লেনটা, এই প্লেনের উপর, এই প্লেনের ইকুয়েশন তো এইটা। তাহলে যেটা এর উপর পারপেন্ডিকুলার সেটা এর উপরও পারপেন্ডিকুলার থাকবে। আচ্ছা, এর পারপেন্ডিকুলারের ডিআরএস, আচ্ছা সরি, একটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো এর যে নর্ম্যাল সেটা হচ্ছে n1, এর যে নর্ম্যাল সেটা হচ্ছে n2। এই দুটোর যেটা পারপেন্ডিকুলার হবে, এইটা অ্যাকচুয়ালি এই দুটো যেটা পারপেন্ডিকুলার হবে, এই দুটোর যেটা পারপেন্ডিকুলার হবে সেটা অ্যাকচুয়ালি এই দুটোর যেটা পারপেন্ডিকুলার হবে সেটা কোনটা? দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এইটা যদি n1 n2 হয় তাহলে এদের যেটা পারপেন্ডিকুলার হবে সেটা হচ্ছে এইটা। এই পারপেন্ডিকুলারটা কিন্তু এই সরলরেখার প্যারালাল, সমান্তরাল। তাহলে এই সরলরেখার যদি সমান্তরাল হয় এর ডিআরএস যা হবে এর ডিআরএস তাই হবে। তার মানে এর ক্রস করলে যেটা পাবো সেটাই হচ্ছে n1 ক্রস n2, সেটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরটাই হচ্ছে এই ভেক্টর, কারণ এই দুটো সমান্তরাল। এবারে এই ভেক্টর যদি এইটা হয়, এই ভেক্টর যদি এটা হয়, এইবার আমাকে বলা হয়েছে এই সরলরেখাটা এই সমতলের সঙ্গে সমান্তরাল। তাহলে যদি একটা সরলরেখা একটা সমতলের সঙ্গে সমান্তরাল হয়ে থাকে, এই সরলরেখার ডিআরএস তো আমরা পেয়ে যাচ্ছি n1 ক্রস n2 করলে এর ডিআরএস পেয়ে যাচ্ছি। এইবার এই সরলরেখা যদি এই সমতলের সঙ্গে সমান্তরাল হয় তাহলে এর যে নর্মাল থাকবে সেই নর্মালটা এই সরলরেখার সঙ্গে নিশ্চয়ই লম্ব হবে। আবার বলছি, একটা সরলরেখা যদি একটা সমতলের সমান্তরাল হয় তাহলে এই সরলরেখাটা এই সমতলের উপর যে লম্ব আছে তার সঙ্গে এটাও লম্ব হবে। তাহলে এই সমতলের সমীকরণ থেকে এর লম্বের ডিআরএস পাবো। লম্বের ডিআরএস কত? 2 - 1 m। আর এর ডিআরএস কোত্থেকে পাবো না? n1 ক্রস n2, n1 ক্রস n2 করলে এই ভেক্টরটা পেয়ে যাব। এই ভেক্টর পেলে এর ডিআরএস পাবো। এর ডিআরএস আর এর ডিআরএস যদি দুটো সরলরেখা পরস্পরের লম্ব হয় তাহলে এদের ডিআরএস এর গুণফল = 0, সেখান থেকে m এর মান পাবো। একটু ছবি থেকে আরেকবার ক্লিয়ার করে দিই, এই সমতল আর এই সমতল থেকে এর নর্মালের ডিআরএস আর এর নর্মালের ডিআরএস পেলাম। এর নর্মালের ডিআরএস আর এর নর্মালের ডিআরএস থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে n1 ক্রস n2 কোনটা না? একটা ভেক্টর n1 একটা ভেক্টর n2, তাদের লম্ব ভেক্টর হচ্ছে n1 ক্রস n2। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের লম্ব ভেক্টর হচ্ছে এইটা। এর যখন ভেক্টরটা পাবো এই লম্ব ভেক্টরের সমান্তরাল হচ্ছে এই সরলরেখা। তাহলে এর ভেক্টরটা পেয়ে গেলে এই সমান্তরাল ভেক্টর পেয়ে গেলাম। এবারে এইটার ভেক্টর পেয়ে যাওয়া মানে এর ডিআরএস পেয়ে যাব। আই জে কে দিয়ে পাবো, তো ওইটার যে কোএফিসিয়েন্ট থাকবে সেটাই হচ্ছে ডিআরএস। এর ডিআরএস যদি আমরা পেয়ে যাই, এবার এসো এই সরলরেখা এই সমতলের সঙ্গে সমান্তরাল। যদি একটা সরলরেখা একটা সমতলের সঙ্গে সমান্তরাল থাকে তাহলে এই সমতলের উপর যে লম্ব আছে অভিলম্ব, সেই অভিলম্বের সঙ্গেও এটা লম্ব হবে। তাহলে এর ডিআরএস জানি, আর এই সমতলের যে সমীকরণ আছে সেখান থেকে 2 - 1 m এটা হচ্ছে এর অভিলম্বের ডিআরএস। তাহলে এর ডিআরএস আর এর ডিআরএস এর গুণ করলে গুণফল = 0 দিলে সেখান থেকে m এর মান পেয়ে যাবো। দেখো কি হচ্ছে, ডিআরএস অফ রিকোয়ার্ড লাইন। রিকোয়ার্ড লাইন মানে এই লাইনটা, এই যে লাইনটা রিকোয়ার্ড লাইন মানে এই লাইনটা, এই লাইনের ডিআরএস কত না? n1 ক্রস n2, n1 ক্রস n2 = i j k 3 - 2 1 4 - 3 4। একে যখন আমরা ডিটারমিনেন্ট তো আমরা করতে পারি, ডিটারমিনেন্ট করলে -5i - 8j - k -5i - 8j - k। আমি এটা আগের থেকে ডিটারমিনেন্ট করে রেখেছিলাম, তো সেই কারণে বসিয়ে দিলাম। তোমরা আবার ডাইরেক্ট বসিয়ে দিবে না, তোমরা এটা ডিটারমিনেন্ট করেই বাবু বসাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল আমাদের n1 ক্রস n2। তার মানে ডিআরএস রিকোয়ার্ড লাইনের কত? দেয়ারফর ডিআরএস =
581, মাইনাস লেখা হয় না, সবগুলোতে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস কমন নিতে পারি। তার মানে 581 এটাই হচ্ছে এর ডিআরএস। এখন এই যে লাইনটা প্যারালাল টু প্লেন 2, তাহলে দিস লাইন ইজ প্যারালাল টু প্লেন 1, প্লেন 2-র সঙ্গে এটা প্যারালাল আছে। যদি প্লেন 2-র সঙ্গে এটা প্যারালাল থেকে থাকে তাহলে আমরা এটা করতে পারি যে এর যে ডিআরএস পেলাম 588, এইটা ডিআরএস পেয়েছি 581, আর এর নর্মালের ডিআরএস কত 2 - 1 m, নর্মালের ডিআরএস হচ্ছে 2 - 1 m। তাহলে এই ডিআরএসগুলো গুণ করলে তার গুণফল 0 হবে। তাহলে কি হচ্ছে না 5 × 2, therefore 5 × 2 প্লাস 8 × -1 প্লাস 1 × m, এইটা ইকুয়াল টু 0, implies that 10 - 8 প্লাস m ইকুয়াল টু 0, তার মানে m ইকুয়াল টু -2, m ইকুয়াল টু -2। তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি কোথায় না, অ্যান্সার হচ্ছে অপশান এ। তো এটা গেল আমাদের 8 দাগের কোশ্চেন।